10 মিনিট আর বেশি বলো না, বলো আর বেশি। 10 মিনিটে কি কথা বলা যাবে? বাচ্চারা বাইরে চলে যাবে, কথা বলা যাবে না, বলো আর বেশি, আমি যতক্ষণ ইচ্ছা করতে সবাই তারা বলতেছে যে আপনার যতক্ষণ ইচ্ছে হয় ততক্ষণ বলেন, তাদের উপকারের জন্য। সবচেয়ে বিরক্তিকর একটা ব্যাপার, না তারা শুনতে চায়। শোনা হচ্ছে সবচেয়ে বিরক্তিকর একটা ব্যাপার। তো সৃষ্টির প্রথম শব্দ হচ্ছে কথা। বিশ্ব ব্রহ্মাণ্ডে যখন কোনো কিছুই ছিল না, এই বাতাস, বায়ু, আগুন, পানি, কোনো কিছুই যখন ছিল না, তখন প্রথম যে সৃষ্টি যেটাকে বলা হয়, কার কি ছিল জানতাম না। তোমরা জানো, প্রথম সৃষ্ট সৃষ্টির নাম হচ্ছে শব্দ, কথা। কোরআন বলছে এটাকে গুণ, আল্লাহ বললেন গুণ। আর শ্রীমদ্ ভগবত গীতা বলছে গুণ আর গুণ। বাংলায় যাকে বলা হচ্ছে মন। স্রষ্টা প্রথম যে যা সৃষ্টি করলেন তার নাম কি? শব্দ। আমাদের বোঝা যাচ্ছে? বোঝা না গেলে হাত তুলে আমি নাহলে রাজনৈতিক বক্তৃতা দিয়া বা হাততালি দেওয়ার জন্য বক্তৃতা দিয়া কোনো লাভ নাই। কারণ আমি যে কথাটা বোঝা যাবে তোমাদের মাথায় ঢুকবে, এই কথাটা বললে আমার কথা। সুতরাং শব্দ হচ্ছে খুবই শক্তিশালী একটা জিনিস। শক্তিশালী না? কারণ মুখ থেকে যদি একটা কথা শব্দটা বেরিয়ে যায় এবং তীর থেকে যদি ধনুক থেকে যদি তীরটা বেরিয়ে যায়, ওটা কি ফেরত আনা যায়? মানে আমি শব্দ একবার যদি বের করে ফেলি, এটা কিন্তু আর ফেরত আনা যাবে না। আমার পিস্তল থেকে যদি গুলিটা একবার বেরিয়ে যায়, ফেরত আনা যাবে। মানে পৃথিবীতে দুটো ভয়ঙ্কর জিনিসের নাম হচ্ছে, একটা হচ্ছে শব্দ, একটা হচ্ছে পিস্তলের গুলি। ওগুলো ফেরত পাওয়া যায় না। তা আমি শব্দ দিয়ে কিন্তু একজনকে মেরে ফেলতে পারবো। শব্দের এতই ক্ষমতা, ওঙ্কার ধ্বনির এতই ক্ষমতা, গুণ ধ্বনির এতই ক্ষমতা যে আমি এটা দিয়ে কিন্তু একজনকে মেরে ফেলতে পারবো। কীভাবে? কোনো একটা অসুস্থ মানুষকে আমি সামর্থ্য একটা গালি দিলাম, সে কিন্তু হার্ট অ্যাটাক করতে পারে। করা যাক, আমি এখন এর কথা বলছি। কোনো একটা জুনিয়র ছেলে এসে আমার খুব অশ্লীল ভাষা আমার বাপ তুলে রাখবে, আমি কিন্তু আহত হব না। এমন আহত হতে পারে, আহতের মধ্য দিয়ে আমি একটা হার্ট অ্যাটাকও হতে পারে। হৃদযন্ত্র যেটা বন্ধ হয়ে যেতে পারে, পারে না? তার কথা সবচেয়ে বেশি শক্তিশালী এবং মানুষের ইতিহাস হচ্ছে কথার ইতিহাস। বোঝা যাচ্ছে? মানুষ যে আমরা আছি, অস্তিত্বমান আমরা, আমাদের পূর্বপুরুষরা হাজার হাজার বছর ধরে যে এখানে বসবাস করে গেছে মানুষরা, আমরা এটা কিসের মধ্য দিয়ে তাদেরকে জানি? কথার মধ্যে। কথার দুটো রূপ আছে। একটা রূপ হচ্ছে লেখ্য রূপ, যা লিখিত হয়। আরেকটা হচ্ছে শ্রুত রূপ, যা মুখে মুখে প্রচারিত। যেমন মুখে মুখে প্রচারিত দৃষ্টান্ত কেমন বলছে, আমাদের ছোটবেলা আমাদের মায়েরা আমাদেরকে বলছে, এক যে ছিল রাজা, তার ছিল এক ছেলে এবং তার এক মেয়ে, আর ছিল তার এক রানী। একদিন রাজা রাজভবনে এসে একটি রাক্ষস রাজপুত্রকে খেয়ে ফেলে। এটা একটা গল্প, সাবলীল সহজ কল্পনা করে সহজ গল্প না? এইভাবে এইভাবে অসংখ্য 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 গল্প মানুষের মুখে মুখে প্রচারিত আছে না? কেমন বললো যে তুই বাড়ি থেকে বেরোছস, পেছনের দিকে তাকা, বলে না গ্রামে? এটা কি মুখে মুখে গল্প, শুদ্ধ গল্প। পিছনে তাকালে কি হবে? বললো তোকে অলক্ষীতে তুলবে। অলক্ষীকে? তাহলে হিন্দু পুরাণে যেতে হবে। লক্ষ্মীর নেগেটিভ ভার্সন যেটা আছে, লক্ষ্মী হচ্ছে হিন্দু পুরাণ যেটাকে বলা হয় আমরা, আমাদের এখানে ভারতবর্ষে বাংলা হিন্দুরা আছে না, তাদের একজন দেবীর নাম হচ্ছে লক্ষ্মী দেবী। তিনি ধন সম্পদের মালিক তিনি, তাই না? মানুষকে শুভ কাজে উৎসাহিত করেন, যাকে ধন সম্পদ দিয়ে থাকেন। হ্যাঁ, এটাকে অলক্ষী দেবী। এটা একটা লোক গল্প না, এটাকে বলা হয় শ্রুত গল্প, শোনা গল্প। আরেকটা গল্প হচ্ছে লিখিত গল্প, লেখ্য রূপ। যেমন এই বইতে গল্প লেখা হয় না গল্প? যেমন কোরআন শরীফে অনেক সুন্দর সুন্দর গল্প আছে না? ইউসুফ জুল্লাহকে কোরআন শরীফ পড়েছো? এখানে কেউ আসো মাদ্রাসার ছাত্র? আচ্ছা, কোরআন শরীফে খুব সুন্দর সুন্দর গল্প আছে। যেমন ইউনুস নবীর গল্প আছে,
যে নষ্ট করে 40 দিন পর্যন্ত মাছের পেটে একটা তিমি মাছ তাকে গিলে ফেলছে, গিলে তাকে 40 দিন তার পেটের মধ্যে মাছটা রেখেছে তাকে, তাই না? এটা কল্পনা সুন্দর। আবার ইউসুফ জুলেখার একটা অসাধারণ প্রেম কাহিনী আছে, দারুণ একটা গল্প। ইউসুফ জুলেখা কিভাবে ইউসুফের প্রতি আসক্ত হলো, তার প্রতি কিভাবে প্রেমাসক্ত হলো, এই গল্পটা না, এটা হচ্ছে লিখিত। আবার আমরা যদি শ্রীমদ্ ভগবত গীতা পুরাণে যাই, হিন্দুদের, মুসলমানদের পাশাপাশি কিংবা খ্রিস্টানদের পাশাপাশি, খ্রিস্টানরা যারা আছে, বিভিন্ন ধর্মের মানুষ আছে না, প্রত্যেকেরই গল্প আছে। আমাদের মুসলমানদের যেমন আছে, হিন্দুদেরও তেমন আছে, খ্রিস্টানদেরও তেমন আছে, বৌদ্ধদের তেমন আছে, জৈনদের তেমন আছে, কিন্তু অসংখ্য জাতিগোষ্ঠীর মানুষ আছে না, হাজার হাজার জাতিগোষ্ঠীর মানুষ। কিন্তু প্রত্যেকেরই লিখিত যে রূপটা আছে ওটাকে বলা হয় সাহিত্য। কি বলা হয় এটাকে? সাহিত্য। এখন প্রশ্ন আসতে পারে, সাহিত্যের কী কাজ? সাহিত্য দিয়ে কী হবে? আমি পৃথিবীতে জন্মগ্রহণ করলাম, আমি ভাত খাচ্ছি, হাল চাষ করছি, আমি দোকানদারি করছি, চাকরি করছি, সব কিছুই করছি, আমাকে সাহিত্য দিয়ে কী কাজ হবে? সাহিত্য আমাকে কী করবে? এটা প্রশ্ন আসে না? এই বিলোনিয়া স্টেশনের মানুষ, তালুকপাড়ার মানুষরা সাহিত্য না পড়লে তাদের কোনো সমস্যা আছে? তারা কি আসলে কি সাহিত্য পড়ছে না? প্রশ্ন আসতে পারে। আমি তো বললাম যে তাদের সাহিত্য না পড়লে কোনো সমস্যা নেই। তারা কি সাহিত্য পড়ছে না? তাদের জানতে কিংবা তাদের অজান্তে তারা সাহিত্যের সঙ্গেই আছে। কীভাবে? চা দোকানে বসে যখন সন্ধ্যায় গল্প করে, বলো না, বিরাট চাওয়াবাদী, বললো যে আমার বাপ তো ছিল বেটা এত শক্তিশালী যে পানির নিচে ডুব দিয়ে এক নারকেল ছিল। সে কিন্তু দোকানে বসে গল্প করছে, আরো যে বলছে খুব দাদা এটা নারিকেল ডুব দিয়ে, আমার দাদা পানির নিচে বসে একটা খাসি গেল। দেখুন দোকানে পাতে গল্প আছে কি? এখন গল্পের প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, গল্পের ধরনটা চেঞ্জ হয়েছে। এখন অন্যভাবে সে গল্প করে, বলে যে বেটা আমার একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, টিপতে হয় না, হাতে আমি সামনে ধরলে এটা বলো না। সে কিন্তু জানে না যে সাহিত্যের সঙ্গে আছে। এই যে গল্পটা করছি এটা হচ্ছে সাহিত্য। সে যে তার গল্প ছাড়া চলে না, সে দোকানে গিয়ে কী করবে? চা খাবে আর এমনি বসে থাকবে না, এখানে কিছুটা করতে হবে না? কী করতে হবে? আরেকজনের সাথে কমিউনিকেট করতে হবে, যোগাযোগ করতে হবে। বসো পাশে বসো, আমি এদেরকে দেখতে পাচ্ছি, যোগাযোগ করতে হবে না? তোমার সঙ্গে আমার যে যোগাযোগের ভাষাটা কি? ভাই তুমি কেমন আছো? ভালো আছো। তোমার আব্বা কেমন আছে? ভালো আছে। তুমি কিসে পড়ছো? আমি অমুক ক্লাসে। তারপরে আলাপটা কি? আলাপ তো শেষ, তোমার সাথে হাঁটতে হাঁটতে প্রশ্ন যাচ্ছে, এরপরে আলাপ কি? আলাপ কিছু লাগবে না? ওই আলাপের নাম হচ্ছে সাহিত্য। আমি কি বুঝাতে পেরেছি সাহিত্যটা কি? ওই আলাপটাই হচ্ছে সাহিত্য। একজন মানুষ বিলোনিয়া থেকে হেঁটে হেঁটে প্রশ্ন যাবে, সে ভাত খাইছি, তরকারি খুব স্বাদ হয়েছে, আচ্ছা 5টা 6টা 7টা 10টা প্রশ্ন উত্তর সে আলাপচারিতা করলো। তারপরে যে আরো 2 কিলোমিটার জায়গা সে কি নিয়ে বোবার মতো চলবে? ওই যে কথোপকথনটা হয়, তার যে যোগাযোগের যে ভাষাটা হয়, ওটার নামই হচ্ছে সাহিত্য। আমি কি সাহিত্য বুঝতে পারছি? সুতরাং আমরা কি সবাই সাহিত্যের সঙ্গে আছি না? আমি আছি, তুমি আছো, এই আছে, সবাই প্রত্যেকেই সাহিত্যের সঙ্গে আছে। এখন বলা যেতে পারে সাহিত্যের আরেকটা রূপ হচ্ছে জ্ঞান ভান্ডার, যেটা হচ্ছে মানুষকে জ্ঞানী করে দিবে। মানুষ কেন শ্রেষ্ঠ? মানুষকে বলা হয় না মানুষ প্রাণীদের মধ্যে শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? কেউ কি বলতে পারো? জ্ঞানের কাছে। আর কারো প্রশ্ন আছে? অধিকার ছেলে কি বলে বলো তো, মানুষ কেন শ্রেষ্ঠ? তাদের ভালো মন্দ বোঝার মতো ক্ষমতা আছে। ভালো মন্দ বোঝার মতো। আচ্ছা আমি যদি বলি সেটা বাঘেরও আছে বা একটা মুরগিরও আছে, সে কিন্তু তার খাদ্যের বাইরে খাবে না, তার খাদ্যটা সিলেক্টিভ। সে এই খাদ্য খাবে, এই খাদ্য খাবে না। তাকে যদি আমি বিস্কিট দিই কিংবা নান রুটি দিই, সে খাবে না, সে তার খাবারটাই ঠিক মতো খাবে। সে তো ভালো মন্দ বুঝতেছে। বরং আমরা ভালো মন্দ বুঝতেছি না, আমরা আরেকজনকে মারছি, আমরা আরেকজনকে হত্যা করছি না, গালি দিচ্ছি, আমরা ভালো মন্দ বুঝছি না। এবং যদি মুরগিটা বলে ভাই আমি
তুমি ভালো মন্দ না, আমি হচ্ছে যে শ্রেষ্ঠ। তুমি তো ভালো মন্দ বুঝো না, তুমি মানুষের অকারণে মারো, হ্যাঁ, গোলাগুলি করো, কোপায় দাও, জমি নিয়ে ঠ্যাং ফালাই দাও, ইন্ডিয়াতে গুলি করে বাংলাদেশে একটা মারা ফলাও। এটা তো মুরগিরা করে না। তো সে বলতে পারে না যে আমি শ্রেষ্ঠ, এটা বলতে পারে না। মানুষ শ্রেষ্ঠ এই কারণে সে চিন্তা করতে পারে। এই যে আমার এই যে জ্ঞান এবং চিন্তা পাশাপাশি, এই যে আমার এই মাথাটা, এটা হচ্ছে কয়েক লক্ষ কম্পিউটারের সমান। কম্পিউটার যে হার্ড ডিস্ক ছিল, কম্পিউটারকে দেখছে সবাই কেউ, একটা বড় সিপিইউ থাকে না কম্পিউটারের মধ্যে, কয়েক লক্ষ সিপিইউ যদি একসাথে করা হয়, কয়েক লক্ষ কম্পিউটার যদি একসাথে করা হয়, তাহলে কিন্তু একটা ব্রেনের সমান হয়। এরকম একটা ব্রেনের সমান হয়। এটা এত স্মৃতি জমা রাখে। আমি আজ থেকে 38 বছর আগে কিংবা 37 বছর আগে কোনো একটা গাছে উঠে আমি আম পাড়ছিলাম, সিঁদুর আম। সেই স্মৃতিটা এখানে সংরক্ষণ করছে জায়গা মতো। আমি যখন পরশুমতে পার হয়ে কালী মন্দির পার হচ্ছিলাম তোমাদের, তখন স্মৃতিটা আমাকে ইন্ডিকেটর দিয়ে মনে করিয়ে দিচ্ছে যে আমি ওই গাছে উঠে আমটা পাড়ছিলাম। আমি এতদিন এটা খবর ছিল না, এই স্মৃতি নাই, ভুলে গেছি আমি। কিংবা বহু বছর আগে, 35 বছর আগে, আগরতলার বিলোনিয়া থেকে নামার সময় ময়ূরের চরে কোনো একজন ব্যক্তিকে বিএসএফ গুলি করছিল এবং তার লাশ, কেরোসিন মিশ্রিত লাশ, ফেরত আসে ভারত থেকে 4 দিন পরে। এই স্মৃতিটা আমি ভুলে গেছি। আজকে যখন এদিক দিয়ে আসছিলাম, স্মৃতিটা হঠাৎ করে মনে পড়লো। যখন তার দোকানে কেরোসিনের গন্ধ পেলাম কোনো একটা দোকানে, তখন ওই স্মৃতিটা মনে পড়ছে যে কেরোসিন মিশ্রিত লাশ ভারত থেকে আসছিল। আমি সেই লাশ দেখে বমি করে দিয়েছিলাম। মানে এই স্মৃতিটা কে সংরক্ষণ করলো? আমার এই কম্পিউটার সংরক্ষণ করলো, আমার এই চিন্তা সংরক্ষণ করলো। আমি এই চিন্তাটা তো প্রাকৃতিকভাবেই আমি পাইছি না। এই যে হার্ড ডিস্ক আমার, এই যে মস্তিষ্ক, এটা তো আমাকে স্রষ্টা দিছে, প্রকৃতি দিছে, গড দিছে, বা তোমাদের ঈশ্বর যাই বলি দিছে। এখন এটাকে যদি আমি আরো উন্নত করতে চাই, তাহলে কার লাভ? আমারও লাভ, মানব সভ্যতারও লাভ। ঠিক আছে, এখন আমি এটারে উন্নত, যা তো আছে, এই যা আছে এটা দিয়ে আমি স্মৃতি মনে রাখতে পারছি, এটা দিয়ে আমি মানুষকে চিনতে পারছি। এটা ভাই, এটা খালা, এটা মামা, এটা চাচা, এটা পুত্র, এটা কন্যা, হ্যাঁ, এটা ভাতিজা, এটা চিনতে পারছি না? এখন এটা কি আরো বৃদ্ধি করার দরকার আছে কিনা? কেউ যদি মনে করে যে না, আমি তো ভালোই আছি, আমি যা চিনতেছি, বিলোনিয়া হচ্ছে আমার জগৎ, আমি বিলোনিয়া মানুষ সবগুলোর চিনি, ময়ূরের চোট চিনি, কেমনে আখ চাষ করে, কেমনে ধান চাষ করে, কেমনে বৃক্ষরোপণ করা হয়, গাছ রোপণ করা হয়, তা জানি। এবং সর্বোচ্চ একটা মোবাইল আসছে, মোবাইলটাও আমি চালাতে পারি। হ্যাঁ, তাহলে ওকে, তার লগে বিতর্ক করে আমার, তার সাথে বিতর্ক করে আমার কোনো লাভ নাই। এখন কেউ যদি মনে করে যে আমি পৃথিবীতে এখন হাজার হাজার লোহাকে আকাশে ভাসিয়ে দেওয়া হচ্ছে না, হচ্ছে কিনা? কি সেটা? বিমান, রকেট, উড়োজাহাজ, কিংবা লক্ষ লক্ষ টন লোহাকে সমুদ্রের উপর ভাসায় দিচ্ছে না, পানির উপর। এটা কি? জাহাজ ভাসায় দিচ্ছে তো। এই যে সে লোহাটাকে আকাশে উড়াই দিল, এই যে সে লোহাটাকে সমুদ্রে ভাসাই দিল, এই যে সে নদীর ভিতর দিয়ে সে একটা সুড়ঙ্গ তৈরি করে রাস্তা তৈরি করতেছে, এই যে সে মানুষ ফ্লাইওভার তৈরি করছে, এই যে সে এখানে, আমি এখানে মোবাইলে কথা বলছি, আমেরিকার লস অ্যাঞ্জেলস শহরে আমাকে দেখতে পাচ্ছে আরেকটা মানুষ। এটা কার মাধ্যমে? মানুষের মাথা থেকে আসছে না এটা? জি। মানুষের মাথাটা কি, তাকে কি মাথাটাকে উন্নত করতে হয়েছে না, সানাইতে হয়েছে না? শান দেওয়া, যেমন একটা দা যেমন থাকে, একটা দা তো একটা দায়ের সাজ থাকে, এটা হচ্ছে দা, এটা ছুরি, আমার দোকান থেকে আসে। এটা যখন পাথরের মধ্যে বা কাঠের মধ্যে বালি দিয়া কি ধারানো হয়, এটা ধার বেশি হয় না? ধার হলে পোঁচ দেওয়ার সঙ্গে সঙ্গে কেটে যায় না? মানুষের যে প্রকৃতিগত যে ব্রেনটা মানুষকে আল্লাহ দিছে, ঈশ্বর দিছে, সে ব্রেনটাকে যদি আরো একটু ধারানো যায়, সে আরো বেশি কাজ করবে না? তো ধারানোর অস্ত্রটা কি? ধারানোর সময় বালি আর কাঠ লাগে না? মানুষের ব্রেনটাকে ধারানোর অস্ত্রের নাম হচ্ছে বই। আমি কি বুঝতে পারছি? এবং যে মানুষটা বই পড়বে না,
তার ব্রেনটা জন্মের সময় যতটুকু সে নিয়ে আসছে সে ততটুকু হয়ে সে পৃথিবী কবরে যাবে, তাতে তার উপকার হতে পারে। সে আসছে পৃথিবীতে, সন্তানাদি উৎপাদন করেছে পৃথিবীতে, খেয়ে পড়ে থেকেছে পৃথিবীতে, তারপরে চলে যাবে, তাই না? আমার কথা কি বোঝা যায়? জি। বিরক্ত হচ্ছ? আচ্ছা, এখন আমি যদি মানুষের জন্য কিছু করতে চাই, শুধু মানুষ নয়, মানুষের বাইরে আরো যে প্রাণীরা আছে, যেমন একটা কুকুর বা একটা সিংহ, একটা হরিণ, একটা পিঁপড়া, তার উপরে কি আমার কোনো দায় আছে? দায় নাই। তার উপরেও আমার দায় আছে, কারণ আমি শ্রেষ্ঠ। এখন এই এলাকার মেয়র যিনি, তার দায় কি আমার উপর নাই? বা এই এলাকার মেম্বার যিনি, তিনি কি আমার দায় বহন করেন না? আমি তার দায় বহন করি, কিন্তু আমার দায় তিনি বহন করেন, কারণ তিনি শ্রেষ্ঠ। তিনি শ্রেষ্ঠ বলে তিনি মেম্বার নির্বাচিত হয়েছেন, বুঝে গেছেন? আমি যে মানুষ শ্রেষ্ঠ, আমার দায় আছে একটা পিঁপড়ার উপর। আমি কিন্তু বিনা কারণে একটা পিঁপড়াকে হত্যা করতে পারি না, পারি? বিনা কারণে একটা পাখিকে হত্যা করতে পারি? একটা কুকুরকে কি আমি মার লাগাতে পারি বিনা কারণে? আমার কি সে অধিকার আছে? আল্লাহ যে আমাকে প্রাণটা দিয়ে সৃষ্টি করেছে, আমার প্রভু বা আমার স্রষ্টা যে আমাকে প্রাণটা দিয়েছে, তার মধ্যে কি সে প্রাণটা নাই? আমি কি তাকে হত্যা করার রাইট রাখি? তা আমার তার প্রতি আমার কি দায় আছে? দায় আছে না? কিংবা আমি যে একজন ব্যক্তি, একজন মানুষ, পৃথিবীতে আমি একা বাঁচতে চাই না, আরো মানুষকে নিয়ে বাঁচতে চাই, এর প্রতি আমার একটা দায় আছে। তার প্রতি একটা আমার দায় আছে, তোমার প্রতি একটা দায় আছে। এই দায়টা কেমন? এই যে আমি এখানে আসছি, কোথায় কোথায় গরমে ঘামতেছি, কথা বলতেছি, আমার মাসে 500 টাকা দেবে না দেওয়ার সময়? না। তাহলে আমার কাজটা কি? মানে আমি কেন বলতেছি দায়? এটা হচ্ছে আমার দায়। আমি যা জানি তা আমার পরবর্তী প্রজন্মকে জানানোটা হচ্ছে আমার দায়। যদি আমি না জানাই, তাহলে আমার দ্বারা কোনো কাজ হলো না পৃথিবীতে। আমি টেলিভিশনে গিয়ে কি বলি? টেলিভিশনে গিয়ে গেলে আমাকে ফেরার সময় 2000, 3000, 4000 টাকা দিচ্ছে কথা। তা আমি যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো অর্জন করার জন্য, শেখার জন্য আমার কয়েক লক্ষ, কয়েক কোটি টাকা খরচ হয়েছে কিনা? ও তার 2000 টাকা দিয়ে আমার পোষাচ্ছে? তার 3000 টাকা কি আমার হয়? এটা আমার 3 লাখ টাকা। আমি 1 ঘন্টা কথা বলতে আমার 3 লাখ টাকা দেওয়া উচিত। আমি যে পরিমাণ শ্রম ব্যয় করেছি কথাগুলো শেখার জন্য বা এই জ্ঞানটা অর্জন করার জন্য, তাই না? তাহলে আমি কেন বলছি টেলিভিশন নিয়ে কথা বলি? আমার একটা দায়, আমাদের দায় আছে। কার প্রতি দায়? এই সমাজের প্রতি দায়, এই প্রজন্মের প্রতি দায়, আমার পড়োশীদের প্রতি দায়, আমার বন্ধু এবং জাতির প্রতি দায়। বুঝা গেছে? আমি দায় না পালন করতে আগেই বলেছি, আমি সংসার করলাম, আমি খেলাম দিলাম, তারপরে আমি মারা গেলাম, আমার কোনো দায় নেই। পৃথিবীর মারা যাওয়ার 5 বছর পরে আমার সন্তানরা ছাড়া পৃথিবীর কেউ কি আমাকে স্মরণ করবে? আর 10 বছর পরে আমার সন্তানরাও স্মরণ করে গেলে সন্দেহ আছে। 50 বছর পরে আমার সন্তানদের দূরের কথা, আমার নাতিরা বলতো আচ্ছা আমার দাদার নাম ভুলে গেছে, কি করে না মনে নাই, কিন্তু আমরা কি সক্রেটিসের নাম বলছি? আমরা কি আইনস্টাইনের নাম ভুলে গেছি? রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ভুলে গেছি? কাজী নজরুল ইসলামের নাম ভুলে গেছি? আমরা ভুলিনি। কেন ভুলি নেই? তারা এই জাতির জন্য কেউ বুঝলাম না। আমি রাজনৈতিক দলদের মতো ভাষণ দিলাম, দেওয়ার সম্পূর্ণ তালে দিলে একটা। আমি তো পলিটিক্স করি না, আমি তো পলিটিক্স করে রাজনীতি করি না, আমি তো রাজনীতি করি না, তাদের দরকার নেই। আমি চাই যে আমার কথাটা কেউ একজন বুঝবে। আমি কথাকে কিন্তু খুব নিচু স্তরে, মানে কথার একটা আসন আছে না, আসন থেকে তাকে নামিয়ে আমি খুব সহজ আসনে, সহজ কায়দায় কথাগুলো বলছি বোঝার জন্য, ঠিক আছে? সেই দায়বদ্ধতার জায়গা হচ্ছে এটা পাঠাগার তৈরি করে আলমগীর মাসুদ করেছে। তার একটা দায় আছে না? সে মনে করছে যে আমি পৃথিবীতে একা শিক্ষিত হতে চাই না, আমি আরো কয়জনকে শিক্ষিত করতে চাই। সেই কারণে তিনি একটা পাঠাগার প্রতিষ্ঠা, মাসুদের পাঠাগার, কিংবা আমাদের উনি ছাগল লইয়া কোনো পাঠাগার। হ্যাঁ, আমার ছোটবেলায়, বা আমি ছোটবেলা না, আমি যখন লেখালেখি শুরু করি
96, 97, 98 বা 2001-2, তখন আমি এই পত্রিকা আমি লিখছি, সারণ্যের গণপাঠাগার পত্রিকাটা, এই পত্রিকা আমি লিখছি। 20 বছর হয়ে গেল আমি পরিশ্রম ছাড়ছি, পত্রিকা এখনো বের হয় পত্রিকা, তাই না? এটা কেন বের করুন তিনি? তার একটা সামাজিক দায়বদ্ধতা তার রয়েছে। তিনি মনে করছেন যে আমি একা শিক্ষিত হয়ে লাভ নাই, আমার আশেপাশে আরো কয়েকজন শিক্ষিত করা দরকার। তাহলে সেই শিক্ষাটা কে দিবে? বই দিবে। বই মানুষকে, তোমরা কি হিন্দি সিনেমা দেখো? হিন্দি সিনেমা দেখো তো? দেখি। হিন্দি সিনেমা দেখবা, তামিল সিনেমা কিছু আছে, মানে তাদের মারামারি কোনো সীমা নেই, মানে কথায় কথায় শুধু মারামারি, কথায় কথায় শুধু গুলি, জবাই, এটা ভালো আছে না তামিল সিনেমা? এটা কেন হচ্ছে জানো? এটা বলতে পারো যে এটা কেন? বাংলাদেশের প্র্যাকটিসটা, বাংলাদেশের সিনেমা এটা কেন? কেউ কি বলতে পারো এটা কেন? তামিল সিনেমা এটা কেন, আমাদের এখানে সিনেমা নয় কেন? সম্ভবত ওদের অঞ্চলের সাথে এই জিনিসটা যায়, ওদের অঞ্চলের সাথে সম্ভবত এই জিনিসটা এই যায়। জিনিসটা যায়, এতে তার ব্রেন ধরছে, তার ব্রেনটা হচ্ছে যে জন্মগতভাবে যে ব্রেন নিয়ে আসছে, তার ব্রেনটা তার থেকে উন্নত, সেটা ভেবে ফেলছে। কিন্তু বলছে যে তার সংস্কৃতির সঙ্গে, তার ভৌগোলিক ব্যবস্থার সঙ্গে ওটা যায়, আমাদের ভৌগোলিক ব্যবস্থার সঙ্গে এটা যায় না। আমরা এই কথায় কথায় মানুষের গায়ে হাত তুলি, মানুষের মেরে হলে, হ্যাঁ খুন খারাপই হয়, চন নিয়ে ওইটা নিয়ে সেটা নিয়ে খুন খারাপই আমাদের এলাকা তো আছে, সেটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমরা চিহ্নিত করি না। কিন্তু তামিল এলাকায়, মানে ওই ওই অঞ্চলে, তামিলনাড়ু, দক্ষিণ ভারত, ওই অঞ্চলের মানুষ, তাদের ভাষা হচ্ছে মায়, মানে এক কথা দুই কথা, তারপরে হচ্ছে শুরু, তারপরে হচ্ছে পিস্তল। কেন এটা হলো? জ্ঞান যে মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করে, জ্ঞান কি করে? শান্তি প্রতিষ্ঠা করে জ্ঞান, সেই জ্ঞানের সন্ধানটা তারা এখনো পায় নাই, কিংবা একটু দেরিতে পাইছে তারা। এখনো জ্ঞানটা তাদের মগজে সেভাবে বিস্তার করতে পারে না, বুঝা গেছে? কিন্তু আমাদের এই ভারতবর্ষে আমরা যত যাই বলি না কেন, আমাদের এলাকার মূর্খ তুর্খ ইত্যাদি, হ্যাঁ কিছুই জানে না, সে বলে যে সে ভোট বাঙ্গাল, বলো না ভোট বাঙ্গাল, বুঝো? মানে একেবারে কাঠ গোলাপ, কাঠ মূর্খ হয়, কিছুই জানে না, কিছুই জানে না যে সেও কিছু জানে। কেমনে জানে জানো? তার বাবার কাছ থেকে শুনছে, তাদের কাছ থেকে শুনছে, এর কাছ থেকে শুনছে, হুজুরের কাছ থেকে শুনছে, মাস্টারের কাছে শুনছে, শুনে শুনে সে কিছু জানে। সে এটা বুঝে যে বাবা অন্যের হক নষ্ট করা যাবে, অন্যের মাথায় বাড়ি দেওয়া যাবে, অন্যের অধিকারে আমি হস্তক্ষেপ করতে পারি না, সে কিন্তু এটা বুঝে। পৃথিবীতে এমন অঞ্চলও আছে যারা এটাও বুঝে না, আছে না? আছে কিন্তু এটা বুঝে না। সে ভাবে যে উনি খাচ্ছেন, তার কাছ থেকে খাবারটা কেটে নিয়ে খাওয়াটাই হচ্ছে আমার কাজ, সে ওর কাছ থেকে কেটে নিয়ে খাচ্ছে, ওটা ওর জায়গা, ওর জায়গাটা আমাকে আমি দখলে নিয়ে দেবো, এটা হচ্ছে তার অ্যাটিটিউড, তার দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গি কেন হচ্ছে? দৃষ্টিভঙ্গি শিক্ষা নাই বলে, শিক্ষার অভাবের কারণে তার যে মস্তিষ্কটা রয়েছে, সেই মস্তিষ্কটা তাকে সে শানিত করতে পারে নাই বলে তার সমস্যাটা হচ্ছে। আমি কি বুঝতে পারছি? কারণ আমাদের কি উচিত তাই মস্তিষ্কটাকে শানিত করা, একটু উন্নত করা। আমার বাবারা, কথার কথা, আমার বাবা না হয় একজন মাওলানা ছিলেন, কিন্তু আমাদের বলছি আমি, আমাদের বাবারা লেখাপড়া করেন নাই, হাল চাষ করছেন, জমিনে মাটি কাটছেন, স্মাগলিং করছেন, ইন্ডিয়া থেকে পেন্সিল এনে বিক্রি করছেন, শাড়ি এনে বিক্রি করছে, বাংলাদেশ থেকে প্লাস্টিক কতগুলো নিয়ে ইন্ডিয়া বিক্রি করছে না? করছে তো। এখন আমরাও কি তাই করবো? ওই কাজটা কি খারাপ? ওই কাজটা কি খারাপ কিনা? ওটা জীবিকার জন্য করছে। জীবিকার আমি খারাপ ভালো বলছি, মাটি কাটা খারাপ হবে কেন? ধান চাষ করা খারাপ হবে কেন? এখানকার মাল ওখানে নিলে খারাপ হবে কেন? হ্যাঁ, সেটা বৈধ অবৈধ সেটা আলাদা আলাদা কেন, এটা সরকারের অনুমোদন কিনা সেটা অন্য ব্যাপার। আমি কোনো কাজকে খাটো করছি না, কিন্তু আমি বলছি কাজের তো ধরন পাল্টে যাচ্ছে, পাল্টে যাচ্ছে না? এখন পৃথিবীর মানুষ উন্নত হচ্ছে, ডিজিটালাইজেশন ঘটতেছে, প্রযুক্তি ঘটতেছে, এখন মানুষ মাটি কাটতেছে না, সে মেশিনে মাটি কাটে, ধান কাটতেছে না, মেশিনে ধান কাটাচ্ছে না। এখন এই যে পৃথিবীটা উন্নত হচ্ছে, উন্নত হচ্ছে, উন্নত হচ্ছে, আমি কেন উন্নত হবো না?
আমি যদি উন্নত না হই তাহলে আমার কি হবে? আমি যদি উন্নত না হই, পৃথিবী যেভাবে উন্নত হয়ে যাচ্ছে, আমি উন্নত না হলে কি হবে? পুরো পৃথিবীটাই তোমার উন্নত থেকে যাবে। আমাকে উন্নত যারা তারা শাসন করবে আমাকে। মানে আমি যদি উন্নত না হই তাহলে আমার চেয়ে উন্নত যারা তারা আমাকে কি করবে? শাসন করবে। আগে ভক্ত মজুমদার নামে একজন জমিদার ছিলেন আমাদের, তার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় জুতা পায়ে দিয়ে যেতে পারত, ঠিক আছে? তার বাড়ির সামনে তাকে যখন কেউ যাইতো তাকে সাষ্টাঙ্গ প্রণাম করতে হতো। সাষ্টাঙ্গ প্রণাম বুঝো? মাটিতে বুক টুক থাকাইয়া তাকে প্রণাম করতে হতো তাকে। এটা কেন করতে হতো? সে হচ্ছে আমার চেয়ে উন্নত, সে আমাকে শাসন করতেছে, এবং আমি যে তাকে সাষ্টাঙ্গে প্রণাম করতেছি, তার বাড়ির সামনে দিয়ে জুতা নিয়ে হাতে নিয়ে হাঁটতে হচ্ছে আমাকে, জুতা পায়ে দিয়ে তার সামনে দিয়ে হাঁটতে হবে না। এটা কি মানবাধিকার লঙ্ঘন না? এটা কেন সে করতে পারলো? আমি মূর্খ ছিলাম। আমি কি ছিলাম? মূর্খ ছিলাম বলে সে আমাকে শাসন করছে। আমি কি শাসিত হতে চাই? আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা ইচ্ছা তাই করতে পারবেন এই দেশের মানুষের উপরে? পারবেন কি না? পারবেন না। না, যা ইচ্ছা তাই করতে পারবেন না। আগে কিন্তু পারত। একজন রাজা, সম্রাট আকবর, সম্রাট দারা শুকুর, সম্রাট জাহাঙ্গীর, উনি যা ইচ্ছা তাই করতে পারতেন, ঠিক আছে? সম্রাট শাহজাহান যা ইচ্ছা তাই করতে পারতেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি যা ইচ্ছা তাই করতে পারবেন? পারবেন না। উনি চাইলেই হুট করে একটা ছেলেকে ধরে নিয়ে যেতে পারেন না। কেন বলতে পারো? আমাদের শিক্ষার উন্নতি হয়েছে। শিক্ষার উন্নতির সঙ্গে সঙ্গে কি হয়েছে? সভ্যতার উন্নতি হয়েছে না? যে আমরা বুঝি যে একজন মানুষকে হুট করে ধরে নিয়ে যায় না, আমরা এতটুকু বুঝি। হ্যাঁ, পুলিশ কাউকে এসব ধরে নিয়ে যায়, কিন্তু একটা ভালো ছেলেকে কিন্তু পুলিশ ধরতে পারে না। ধরলে কিন্তু পুলিশেরও একটা বিবেকে বাধে না? ওই বিবেকটা তারা কে দিছে? ওই জ্ঞান দিছে, জ্ঞান। লেখাপড়াটা করছে, ওই জ্ঞানটা দিচ্ছে। আমি যখন শিক্ষায় শিক্ষিত হব, তখন আমার মধ্যে জ্ঞানটা তৈরি হবে, ওই বিবেকটা তৈরি হবে। ওই এই যে আমার বিবেক, এই বিবেকটার মধ্যে আর পশুর বিবেকের মধ্যে কোনো ফারাক নাই। একটা গরুর বিবেক আর একটা শিশুর বিবেকের মধ্যে ফারাক আছে না। গরুও খায়, ছেলেটাও খায়, গরুও পেশাব করে, ছেলেটাও পেশাব করে, গরুটাও হাম্বা ডাকে, মারে ডাকে, ছেলেটাও মা করে মারে ডাকে না? তার মধ্যে কিন্তু ফারাক নাই। তাকে কিসে ফারাক করে? কিসে আলাদা করে? শিক্ষাটাকে আলাদা করে। এই কারণে কোরআন শরীফে একটা কথা বলা আছে। কি বলা আছে কোরআন শরীফে? প্রথম আয়াত, একেবারে প্রথম আয়াত বলছে, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক। মাদ্রাসা কেউ পড়ো? তুমি মাদ্রাসা পড়ো না? নুরানিতে পড়ছিলাম। আচ্ছা, নুরানিতে পড়ছে। কি বলছে? ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক। এটা কি? কোরআন শরীফের প্রথম আয়াত। বুঝা গেছে? বলছে পড়ো তোমার প্রভুর নামে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা পর্বতের গুহায় গেছেন 40 দিন ধরে ওখানে সাধনা করছেন, তখন জিবরাইল আলাইহিস সালাম এসে কি বললো? হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়ো কার নামে? প্রভুর নামে। তো এটাকে পড়তে বলা হচ্ছে না? কি পড়তে বলা হচ্ছে? বলছে এই পড়ার জন্য শুধু চীন দেশে যদি তোমার যাওয়ার দরকার হয় তুমি যাও। বলছে না? কোথায় সৌদি আরব, মক্কা নগরী, আর কোথায় চীন? বলছে না? এই পাঠের জন্য, পড়ার জন্য। আবার দেখো, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, হিন্দু ধর্মের যারা আছে এখানে বুঝবে কিনা জানি না আমার কথা, গীতা যদি কেউ পড়ে থাকে, বলছে নহি জ্ঞানেন সদৃশ্যং পবিত্র হে বিদ্যা মত। কে বলছে? এটা শ্রীকৃষ্ণ তার শিষ্য অর্জুনকে বলছে যে বিদ্যার চেয়ে পবিত্র এই পৃথিবীতে আর কিছু নাই। বুঝা গেছে? মানে সকল ধর্মগ্রন্থ কিন্তু একই কথা বলতেছে না? হিন্দু ধর্মগ্রন্থ একই কথা বলতেছে, মুসলমান ধর্মগ্রন্থ একই কথা বলতেছে, খ্রিস্ট ধর্মগ্রন্থ একই কথা বলতেছে, বৌদ্ধদের ত্রিপিটকে কথা বলতেছে। কি বলতেছে? কি বলে? পড়ো, পড়ো, পড়ো এবং পড়ো। পড়ার মধ্য দিয়ে নিজেকে জানো,
বলছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। এটা অর্থ হচ্ছে আরবি ভাষা। এটা অর্থ হচ্ছে যে নিজেকে জানলো, যে নিজেকে চিনলো, সে আল্লাহকে চিনল। আবার বিজ্ঞানীরা বলছে, দার্শনিকরা বলতেছে, দার্শনিক বোঝা যাচ্ছে বিজ্ঞানী, এগুলো তো বোঝো। বিজ্ঞানী দার্শনিকরা কি বলে? নো দাই সেলফ। নো দাই সেলফ অর্থ কি? নিজেকে জান। তুমি যখন নিজেকে জানবা, আমি যখন আমাকে জানবো, আমি তখন আমার পাশের জনকে জানতে পারবো। আমার পাশের জনকে যখন জানতে পারবো, তখন তার পাশের জনকে আমি জানতে পারবো। তখন এই নিজেকে জানার জন্য একটা মাত্র উপায় আছে, সেই উপায়টার নাম হচ্ছে জ্ঞান। জ্ঞান হচ্ছে এমন একটা আগুন, এমন একটা মশাল, এমন একটা অগ্নি মশাল, যে মশালটা কয়েক লক্ষ কিলোমিটার দূর থেকে দেখা যায়। একটা সাধারণ মশাল যখন রাত্রিবেলায় লিচু বাগানে জ্বালানো হয়, যদি এটা 10 হাত 20 হাত উপরে তুলে দেওয়া হয় বাসা লাগায়, এই পুরো গ্রাম থেকে দেখা যাবে না। জ্ঞান হচ্ছে সেই মশাল, যে মশালটা যদি এখানে জ্বলে, সারা পৃথিবীতে সেই মশালটা আলো ছড়িয়ে পড়বে। বলে এটা কি একটা চাপাবাজি করলেন, এটা কি একটা কথা হতে পারে? এটা কেমনে সম্ভব? আচ্ছা, তাহলে আমি বলি, আমি ধরো আমার কথা একটা আত্মপ্রচার করি। হ্যাঁ, আত্মপ্রচার তো বুঝবো। ধরো আমার কথা, আমি বিলুনিয়া স্টেশনে জন্মগ্রহণ করছি না, আমার কেমনে সারা দেশের মানুষের চেনে? আমি প্রত্যেকের কাছে গেছি না, ভাই আমার নাম শব্দের মান, আমার নাম মাওলানা আব্দুল্লাহ, আমার আব্বার নাম, আপনারা আমাকে চেনেন, আমি এটা করছি না। না, তাহলে কেমনে হয়েছে এটা? কর্মের দ্বারা। কর্মটা কি? জ্ঞানের কর্ম। আমি জ্ঞানের কর্ম করি, আমি বিজ্ঞানী না, বা আমি চাষাবাদের কাজও করি না, আমি জ্ঞান জ্ঞান যা আছে এগুলো কাজটা করি না, ফলে আমাকে চিনি। এই যে আমাদের বাংলাদেশে একজন অর্থনীতি নোবেল প্রাইজ পেল ডক্টর ইউনূস, তার বাড়ি সেই চিটাগাংয়ের কোথায় জোবরা গ্রাম, গ্রামে ওই চিটাগাং শহর থেকে ওখানে যাইতে আরো 2 ঘন্টা লাগে, লাগে না? তাকে কি সারা পৃথিবীর মানুষের চেনে না? কেন চেনে? তার জ্ঞানের কারণে। সুতরাং জ্ঞান হচ্ছে এমন একটা মশাল, যার আলো সারা পৃথিবীতে ছড়ায়, ছড়ায় না? আমরা কোথায় কোন দেশের সক্রেটিস, কোথায় কোন দেশের এরিস্টটল, কোথায় কোন দেশের ইস্যুগুরু আমরা বাংলাদেশে বসে চিনি না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দূরের মানুষ আমাদের কাছ থেকে, সেই সৌদি আরব, হাজার হাজার মাইল দূরে, আমরা এখানে বসে তাকে চিনি না কেন? তিনি কি আমাদের কাছে বলছে নাকি আমার চিনো? একটাই মাত্র কারণ, তার জ্ঞান ছিল। শ্রীকৃষ্ণ কোথায় কোন দূরে, দ্বারকা নগরী, ভারতবর্ষের আমাদের এখান থেকে শত শত মাইল দূরে, আমরা এখানে বসে তাকে চিনি না।